হচ্ছে স্বাস্থ্য আসলে একটা খুব কঠিন জায়গা, কারণ আমরা একদম প্রান্তিক লেভেলের স্বাস্থ্য থেকে শিওর করে যদি আমি একদম বেসরকারি পর্যায়ের স্বাস্থ্য কথা চিন্তা করি, এখানে সরকারি পৃষ্ঠপোষকতার পাশাপাশি বেসরকারি একটা বড় খাত আছে। স্বাস্থ্যক্ষেত্রে বাজেটের বরাদ্দর মানে সরকারি খাতকে ঠিক যতখানি প্রায়োরিটি দেওয়া হয়, বেসরকারি খাতটা অনেকাংশেই আলটিমেটলি হচ্ছে উপেক্ষিত থাকে। এটা একটা ব্যাপার। ২ নম্বর হচ্ছে সরকারির সাথে বেসরকারির কোলাবোরেশন কখনো হয় না। এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। বেসরকারি খাতে যেমন ইন্ডিভিজুয়ালি ফান্ডিংয়ের থ্রুতে একটা মানসম্মত চিকিৎসা তারা দিতে পারে, কিন্তু সেক্ষেত্রে আসলে এই চিকিৎসা ব্যয় সাধারণ মানুষের ক্ষেত্রে অনেকটা অসহনীয় হয়ে যাওয়ার কারণে, অথবা তাদের আসলে সাধ্যের বাইরে চলে যাওয়ার কারণে সাধারণ মানুষ বেসরকারি চিকিৎসা সেবা থেকে আসলে বঞ্চিত হয়। আর সরকারি চিকিৎসার ক্ষেত্রে আসলে যেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে যেখানে প্রথমত কোনো স্ট্রাকচার্ড ফরম্যাট নাই, যে ফরম্যাট অনুযায়ী আসলে এই চিকিৎসাটা অতিবাহিত হবে। ২ নম্বর হচ্ছে এখানে আসলে জবাবদিহিতার জায়গাটা খুব কম, এবং এবং এই মানে পুরো জায়গাটাতেই আসলে একটা বড় অংশ মানে মিসইউজ হয় হচ্ছে মধ্যবিত্ত যারা আছে, যারা মিড লেভেলে, যারা আলটিমেটলি হচ্ছে দালাল হিসেবে কাজ করে, অথবা এবং এখানে আসলে আমরা দেখি যে সরকারি হাসপাতালে ইনস্ট্রুমেন্ট রিলেটেড একটা বড় অংশের অসুবিধা থাকে, যেটা আসলে চাইলেই বেসরকারি খাতে যেমন খুব ইজিলি আমরা উন্নত করা সম্ভব হয়। সরকারি হাসপাতালে নিত্য প্রয়োজনীয় মানে টেস্টের জায়গাগুলো দিনের পর দিন অনেক উপেক্ষিত থাকে। তারপরেও আরও অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে আসলে আমরা চাইলে পারি মানে ইমফেসাইজ করতে পারি, অথবা যে জায়গাগুলো মানে ইমপ্রুভমেন্ট করতে পারি, কিন্তু হয়তো সদিচ্ছার কারণে হোক, কোলাবোরেশনের কারণে হোক, অথবা মানে এটাকে কোনো স্ট্রাকচার ফর্মেটে নিয়ে আসার কারণেই হোক না কেন, অথবা মাঝখানে থেকে যারা আসলে সুবিধাভোগী তাদেরকে হয়তো আমরা প্রপারলি অ্যাটেনশন এখন পর্যন্ত দিতে পারতেছি না, জন্যই সাধারণ মানুষ এই জায়গাগুলো থেকে আসলে অনেক বেশি পরিমাণে ভুক্তভোগী হচ্ছে, তারা অনেক বেশি ক্ষিপ্ত হচ্ছে, এবং আলটিমেটলি দেখা যাচ্ছে যে চিকিৎসা খাত এবং সাধারণ মানুষ দুইজন আসলে অনেকটা একজন আরেকজনের মুখোমুখি দাঁড়ায় গেছে। সো এটাকে আসলে উন্নত করা দরকার, এবং সরকারের উচিত এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সহ আসলে মানে একটা স্টেক হোল্ডার হিসেবে এটাকে আসলে ইমপ্রুভ করা দরকার। প্রথম ব্যাপার হচ্ছে যে বাজেট প্রতি বছর যখন প্রস্তাবনা থাকে, অথবা আলটিমেটলি বাজেট আগে আমরা পাস করি, তখন আসলে সব শ্রেণী পেশার মানুষের বাজেট নিয়ে একজন এক্সপেকটেশন থাকে। আমরা যদি মানে নিম্নবিত্ত মানুষ, খেটে খাওয়া মানুষ, উদ্বাস্তু রুটলেস মানুষজন থেকে শুরু করে মধ্যবিত্ত শ্রেণী পর্যন্ত চিন্তা করি, তাহলে তাদের ক্ষেত্রে আসলে যখন বাজেট মানে আসার সাথে সাথে জীবনযাত্রার মান এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ে, তাদের উপর এটা খুব এক্সট্রিমলি বার্ডেন হয়ে যায়। কারণ হচ্ছে যে মানুষের বাজেটের সাথে প্রত্যাশিত জিনিসপত্রের নিত্য প্রয়োজনীয় দাম বাড়ার পাশাপাশি তাদের ইনকাম বলি, স্যালারি বলি, এবং আলটিমেটলি আর্নিং ওইভাবে সামঞ্জস্যপূর্ণভাবে বৃদ্ধি পায় না। সেটা মানে এক কথায় চিন্তা করলে ঢাকা শহরে এরকম জনবহুল মানে শহরে তাদের এমনিতেই এই মানে জীবনযাত্রার মান অনেক বেশি বা ব্যয় অনেক বেশি। তো সেক্ষেত্রে যদি আরও বেশি পরিমাণে, আমরা অলরেডি দেখছি যে এই সরকার আসার পরে পর্যন্ত গ্যাসের দাম 2বার রিশিডিউল হয়েছে, বিদ্যুতের দাম বাড়ছে, তারপরে হচ্ছে ডিজেল, পেট্রোল, অকটেন এগুলোর দাম বাড়ছে, যে কারণে আলটিমেটলি পরিবহন খাতে মানে অনেক বেশি পরিমাণে ব্যয় বৃদ্ধি পাইছে, এবং পরিবহন কষ্টের সাথে সাথে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়া, এবং আলটিমেটলি আনুষঙ্গিক প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। এগুলো আসলে সাধারণ মানুষের ক্ষেত্রে এবং আলটিমেটলি মধ্যবিত্ত মানুষের ক্ষেত্রে এটা অসহনীয় পর্যায়ে চলে গেছে। মানুষের ক্ষেত্রে যদি আসলে স্বাভাবিক জীবনযাত্রার মান বৃদ্ধি না পায়, এবং আলটিমেটলি তারা মানে স্বাভাবিক জীবনযাত্রা মেনটেন না করতে পারে, মানে অ্যাটলিস্ট তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, বেসিক নিডস মানে এডুকেশন, হসপিটাল, তারপরে হচ্ছে তাদের ডেইলি ফুড, তাহলে আসলে মানুষ একটা পর্যায়ে গিয়ে এই জিনিসগুলোর সাথে মানে খুবই মানে অসহনীয় অবস্থা হয়ে যাবে, এবং তাদের উপর আসলে জীবনযাত্রার উপর খুব বিরূপ প্রভাব পড়বে এখানে। এটা হচ্ছে প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে আমরা আসলে আমি যেহেতু চিকিৎসক, স্বাভাবিকভাবেই প্রত্যেক বছর বাজেট আসতে পারে, আমরা স্বাস্থ্য খাত নিয়ে একটু আলাদাভাবে চিন্তা করি। আমরা জানি যে বাংলাদেশে আসলে দক্ষিণ এশিয়ার কথা চিন্তা করলে স্বাস্থ্যের বাজেটের বরাদ্দ অনেক কম, এবং যেটুকু বরাদ্দ আমরা প্রত্যেক বছর পাই সেটাও আসলে প্রপারলি ইউটিলাইজ করা হয় না, এবং দেখা যায় অলমোস্ট প্রত্যেক বছরই স্বাস্থ্যের যে বাজেট সেটার একটা বড় অংশ আলটিমেটলি হচ্ছে ফেরত যায়। কিন্তু আমরা যখন দেখি যে আসলে সারা দেশেই যত ধরনের মানে আনস্টেবল সিচুয়েশন ক্রিয়েট হয়, তার মধ্যে একটা বড় অংশ আসলে হাসপাতাল কেন্দ্রিক। আমরা জানি যে হাসপাতালে আসলে সাধারণ মানসিক যে পর্যায়ে টার্গেটেড মানে চিকিৎসা পাওয়া উচিত, সেটা আসলে রিচ করতে পারে না। এখানে অনেক শ্রেণী পেশার মানুষ থাকে। অ্যাট দ্য সেম টাইম এটাকে আমরা কখনোই মানে অর্গানাইজড ফর্মেটে নিয়ে আসতে পারি নাই। এবং খুব দুঃখজনক ব্যাপার হচ্ছে যে প্রতি বছরই যখন সরকার পরিবর্তন হয়, সরকারের মানে মেম্বার অফ পার্লামেন্টের একটা বড় অংশ থেকেই আসলে ডাক্তার অথবা চিকিৎসক, কিন্তু আমরা স্বাস্থ্যের খুব মানে মেজর মানে ইনট্যাক্ট বা স্টেক হোল্ডার হিসেবে চিন্তা করলেও আসলে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে প্রত্যেকবারই কোনো নন মেডিকেল পার্সন পাই যে আসলে এই পুরো ব্যাপারগুলোর সাথে কপ আপ করতে করতে একটা বড় অংশ শেষ হয়ে যায়।
তো স্বাভাবিকভাবেই আসলে বাজেটে যখন সব জিনিসপত্রের আসলে কর মানে আরোপ হবে, স্বাভাবিকভাবেই জিনিসপত্রের দাম যেমন বাড়বে, ফুড ম্যাটেরিয়ালসের দাম বাড়বে, আমাদের মানে দৈনন্দিন প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে। এগুলো আসলে প্রত্যক্ষ এবং পরোক্ষ মানে ভুক্তভোগী হবে আসলে সাধারণ মানুষ, নিম্নবিত্ত মানুষ এবং আলটিমেটলি খেটে খাওয়া মানুষ। এবং আমাদের মনে হয় যে বাংলাদেশে আসলে ব্যবসায়ী শ্রেণীর ক্ষেত্রে বলি, আমি ইন্ডাস্ট্রিয়াল কথা বলি, অথবা দেশের বাইরে থেকে যারা আসলে দেশে ইনভেস্ট করতে চায় তাদেরও এখানে একটা বিরূপ মানে প্রভাব পড়বে। কারণ যখন তারা আসলে আমরা মানে ইম্প্যাক্টলি সব জিনিসের দাম বাড়বে, তো স্বাভাবিকভাবে তার আসলে ম্যাটেরিয়াল কস্ট বাড়বে, ইম্পোর্ট কস্ট বাড়বে, এবং স্বাভাবিকভাবে এটা আসলে বাংলাদেশ আসলে ব্যবসার জন্য একটা মোটামুটি আনস্টেবল একটা জায়গা হিসেবে ক্রিয়েট হবে। সো এইটাই আসলে বাজেট নিয়ে